জীবদেহে বাহ্যিক অভ্যন্তরীণ ও জেনেটিক্যালি পরিবর্তনের মাধ্যমে এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে রূপান্তরিত হয়েছে। আমার কাছে বিষয়টি পেলেরও খেলনার মতো মনে হয় এবং এটা এমন এক ধারণা যা কল্পকাহিনীকেও হার মানায়। করতো জিরাফ উঁচু গাছের পাতা খেতে গিয়ে বারবার গলা বাড়ানোর চেষ্টা করায় ধীরে ধীরে তার গলা লম্বা। দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের ক্ষেত্রে র্যান্ডম মিউটেশনের মাধ্যমে জিরাফের গলা লম্বা হওয়ার ফলাফল কি? শুধু দুটি অঙ্গ নিয়ে কথা বলবো, হৃৎপিণ্ড এবং রক্তনালী। জিরাফের হৃৎপিণ্ড থেকে মাথার উপরের অংশের মধ্যকার দূরত্ব হলো 3 মিটার। এই জন্য জিরাফের হৃৎপিণ্ড অনেক শক্তিশালী হওয়া জরুরি, যাতে মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে এই দূরত্বে রক্ত পাম্প করতে পারে। জিরাফের হৃৎপিণ্ডের ওজন কখনো কখনো 11 কেজির বেশি হয়। দৈর্ঘ্য প্রায় 60 সেন্টিমিটার এবং হৃৎপিণ্ডের প্রাচীরের পুরুত্ব 7.5 সেন্টিমিটার। এই হৃৎপিণ্ড অনেক শক্তি দিয়ে মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে মাথায় রক্ত পাম্প করে। কল্পনা করুন, যখন জিরাফ পানি পান করার জন্য মাথা নিচু করে, তখন হৃৎপিণ্ড ও মধ্যাকর্ষণ শক্তি একসাথে কাজ করে। এই কঠিন চাপে জিরাফের মাথার রক্তনালী বিদীর্ণ হয়ে যাওয়া সবকিছু অপরিকল্পিতভাবে হয়েছে। মহাবিশ্ব এবং আমরা সবাই ফোনের মধ্যে যদি অপরিকল্পিত ও এলোমেলো পরিবর্তন করা হয়, কোনো শিশু বা অন্ধ ব্যক্তি যদি এমন করে, তাহলে কথা অনুযায়ী অগণিত বিলুপ্ত জীবাশ্ম থাকতে হবে। এখানে থাকবে সরল জীব, যার মাধ্যমে জীবনের সূচনা হয়েছে। এই রেখার প্রতিটি বিন্দু একটি বিলুপ্ত জীবকে উপস্থাপন করে। এখানে একটি জীব, এখানে একটি জীব, এভাবে। অথবা এখানে উদাহরণস্বরূপ উন্নত জীব ডাইনোসর, কিন্তু ডাইনোসর তো অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে। সুতরাং আমরা ভূপৃষ্ঠের গভীর স্তরে খুঁজে পাবো এই আকস্মিক আবির্ভাব ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ নামে পরিচিত। যেমন উড়ন্ত ডাইনোসর, আর্কিওরাপ্টার, আর্কিওপটেরিক্স, সিলাকান্থমাস, টিকটলিক, মানুষের মাথার খুলি পিলডাউন, মানুষের হাড় পিথেকান্থ্রোপাস, লুসির জীবাশ্ম, আইডার জীবাশ্ম এবং আরডিপিথেকাস র্যামিডাস। 1922 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় এই কল্পকাহিনী প্রেমীরা একটি দাঁত খুঁজে পায়। হ্যাঁ, একটি দাঁত। অতঃপর 1979 সালে একটি হাড় পেল। অতঃপর 1984 সালে মাথার খুলির একটি অংশ পেল। এভাবেই কল্পকাহিনী প্রেমীরা সমভূমি, পাহাড়, পর্বত এবং কবরস্থানে ঘুরে বেড়ায় এবং সবকিছুতে নিজেদের উৎস খোঁজ করে। শুকরের দাঁতে, ডলফিনের পাঁজরে, গাধার খুলিতে। People often say, where are the intermediate fossils? Show us your intermediate fossils. There are plenty of intermediate fossils. One of the best examples is ইঁদুর থেকে বানরে রূপান্তরিত হওয়ার জন্য যে পরিবর্তনের কথা আমরা বলেছি তা হলো পরিকল্পিত পরিবর্তন। যেমন বৃত্ত থেকে চতুর্ভুজে রূপান্তরিত হওয়ার জন্য আমরা পরিকল্পিতভাবে পরিবর্তন করেছি। এলোমেলো, অগোছালো এবং বিশৃঙ্খল নানা রূপে রূপান্তরিত হবে এবং এগুলোর মধ্যে কিছু বিলুপ্ত হয়ে যাবে, অন্যগুলো আবার বিচিত্র ও অবিন্যস্ত সব রূপে বিবর্তিত হবে। হয়তো কোনো একদিন এই এলোমেলো সব আকৃতির প্রাণীর মধ্য থেকে টিকে থাকার উপযুক্ত কোনো এক ভাগ্যবান প্রাণী বানরের রূপ নেবে। তবে তা ঘটার আগে আসমান, জমিন, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, নদীনালা ও সমুদ্র সবকিছু ভরে উঠবে এমন অগণিত ফালতু, বিশৃঙ্খল আর অদ্ভুত গঠনের সব জীবে, যেগুলোর সংখ্যা কল্পনাকেও হার। নিম্নতম অংশে থাকা কক্সিক্স আর অপ্রয়োজনীয় নয়। অ্যাপেন্ডিক্স ও এখন আর অপ্রয়োজনীয় অঙ্গ হিসেবে বিবেচিত হয় না। আর পিটুইটারি গ্রন্থি তো মানবদেহের অধিকাংশ হরমোন নিয়ন্ত্রণ করে। তথাকথিত জাঙ্ক ডিএনএ আসলে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। আর শুধু কি শিম্পাঞ্জির সাথে মানুষের জিনগত মিল আছে? ইঁদুরের সাথেও মানুষের প্রায় 85% জিন মেলে, গরুর সাথে প্রায় 80%। এমনকি নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে মানুষ ও ইঁদুরের মধ্যে জিনগত মিল আছে 99%। তাহলে তারা ইঁদুর থেকে মানুষের বিবর্তনের কথা বলে না কেন? ও এভাবে বললে পাবলিক খাবে না, তাই তো? আর এই সামান্য পার্থক্যই নাকি নির্ধারণ করে মানুষের ভাষা, বুদ্ধিমত্তা, নৈতিকতা, ধর্মীয় অনুভূতি, শিল্পবোধ সবকিছু। ভাবুন, যে পার্থক্যের কারণে গড়ে ওঠে মনুষ্যত্বের সকল পরিচয়, তাকে কি সত্যিই সামান্য বলা যায়? কখনোই না। সুতরাং এই বিশাল পার্থক্য, এলোমেলো ও দিকহীন পরিবর্তনের মাধ্যমে পেলেরও খেলনার মতো গড়ে উঠেছে এই বিশ্বাস নিছক কল্পকাহিনী। তাছাড়াও গাপ্পি মাছের ক্রোমোজোম সংখ্যা মানুষের মতো 23 জোড়া। তাহলে কি মানুষ ও গাপ্পি মাছের সাধারণ পূর্বপুরুষ এক? এই কথিত সংযুক্তির স্থানে পাওয়া গেছে কার্যকর জিন যা প্রোটিন কোড করে, অথচ টিটিএজিজিজি কোনো কার্যকর জিন তৈরি করে না। তাই যে অংশটিকে তারা দ্বিতীয় সেন্ট্রোমিয়ার বলে দাবি করেছে, সেখানে সেন্ট্রোমিয়ারের চিহ্ন আলফয়েড ডিএনএর কোনো অস্তিত্ব নেই। বাহ্যিক গঠন বিবর্তনের প্রমাণ হয়, তাহলে একই গঠনের প্রাণীরা বিবর্তনীয় গাছের দুটি ভিন্ন শাখায় কেন? এবং যাদের গঠন একেবারে আলাদা, তারা কাছাকাছি আত্মীয় বর্তনবাদীরা দুটি পথের যেকোনো একটি গ্রহণ করতে পারে। এক, হয় তারা এই আজগুবি কনভার্জেন্ট এভোলিউশনের কথা মেনে নিয়ে বলবে বাহ্যিক গঠন এবং অঙ্গসংস্থানগত সাদৃশ্যের কোনো মূল্য নেই, এটি বিবর্তন তত্ত্বের পক্ষে কোনো প্রমাণ হতে পারে না। দুই, নয়তো স্বীকার করবে কনভার্জেন্ট এভোলিউশন ভুল। আশ্চর্যের বিষয় হলো হেগেলের এই ফাঁস হওয়া মিথ্যা এখন 1.5 শতাব্দী পুরনো, তবুও বিন্দুমাত্র লজ্জা ছাড়াই এই জালিয়াতি আজও হাজারো স্কুল কলেজের বিজ্ঞান পাঠ্য বই এবং অন্যান্য সাধারণ বইতে নতুন করে ছাপানো হচ্ছে। ডারউইনবাদী বিজ্ঞানী স্টিফেন জে গোল্ড তার ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থে লিখেছেন, আমাদের বিস্মিত ও লজ্জিত হওয়া উচিত। শত বছরের অন্ধ অনুকরণের কারণে এসব ভুয়া ছবি আজও বহু পাঠ্যবইতে টিকে আছে। বৈজ্ঞানিক সততার খাতিরে একটি বিষয় উল্লেখ করা জরুরি, বিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একমাত্র আবিষ্কার হলো ফটোশপ ও হলিউডের ভিজুয়াল ইফেক্ট প্রযুক্তি। কারণ যখন ডারউইনবাদীরা তাদের দাবির সপক্ষে বাস্তব কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়, তখন তারা আশ্রয় নেয় দৃষ্টিভ্রমের। কয়েক টুকরা বিচ্ছিন্ন হাড় জোড়া দিয়ে তারা গড়ে তোলে একটি প্রাণীর সম্পূর্ণ দেহ, যেখানে মাংস, ত্বক, চুল, এমনকি চোখের মণি ও মুখের ভাঁজ পর্যন্ত যোগ করা হয়। তারপর পাঠ্য বই ও গণমাধ্যমে এই দৃষ্টিভ্রম এমনভাবে উপস্থাপন করা হয় যেন তা ঐতিহাসিক বাস্তবতা। Anybody should be able to understand evolution, it is me. Because I make molecules. I don't understand evolution. I know that there's a lot of people out there that don't understand anything about organic synthesis, but they understand evolution. Tell you what goes on in the back rooms of science. With National Academy members, with Nobel Prize winners, I have sat with them, and when I get them alone, not in public, because it's a scary thing if you say what I just said. And I say, do you understand all of this, where all of this came from and how this happens? Every time that I have sat with people who are synthetic chemists who understand this, they go, nope. These people are just so far off on how they believe this stuff came together. I have sat with National Academy members and Nobel Prize winners. Sometimes I will say, do you understand this? And if they're afraid to say yes, they say nothing. They just stare at me because they can't নাস্তিকরা মনে করে পৃথিবীর প্রাথমিক পরিবেশে এলোমেলো ও অপরিকল্পিত পরিবর্তনের ফলে জীবনের সৃষ্টি হয়েছে এবং ব্যাকটেরিয়া থেকে মানুষ পর্যন্ত জটিল সব জীব গঠিত হয়েছে। তাদের মতে প্রথমে এককোষী জীব সৃষ্টি হয়েছিল, পরে হাজার হাজার মিলিয়ন বছর ধরে তার থেকে অন্যান্য জটিল জীব বিবর্তিত হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনো পরিকল্পনা ছাড়া কিভাবে জীবন সৃষ্টি হলো? যেখানে আধুনিক যুগের সর্বোচ্চ মানব বুদ্ধিও জীবন সৃষ্টি করতে পারে না, বরং জীবন কি সেটাও ভালোভাবে বোঝার ক্ষমতা রাখে না।
সেখানে কোনো জ্ঞান বা পরিকল্পনা ছাড়া পৃথিবীর আদিম পরিবেশে কিভাবে প্রাণের উৎপত্তি সম্ভব? তাদের কথা অনুযায়ী জীবন সম্পর্কে জানার জন্য জ্ঞান ও বুদ্ধির প্রয়োজন, কিন্তু জীবন সৃষ্টি হওয়ার জন্য কোনো জ্ঞান বা বুদ্ধির প্রয়োজন নেই। আসলে জীবন মানুষের কাছে একটি রহস্য, এবং বিজ্ঞানের এত উন্নতি হওয়া সত্ত্বেও তা রহস্য হিসেবেই রয়ে গেছে। বিশাল বিশাল বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র, অসাধারণ বুদ্ধিমত্তা এবং বিপুল পরিমাণ অর্থ সম্পদ থাকা সত্ত্বেও মানুষ জীবনের সহজতম রূপ সৃষ্টি করতে পারে না। আর নাস্তিক বলে পৃথিবীর প্রাথমিক পরিবেশে এলোমেলো ও অপরিকল্পিত পরিবর্তনের ফলে জীবন সৃষ্টি হয়েছে। বিষয়টি খুবই হাস্যকর। এছাড়া তারা জীবের বিভিন্ন প্রজাতির মধ্যে বাহ্যিক, অভ্যন্তরীণ বা জিনগত সাদৃশ্যের উপর ভিত্তি করে বলে এক প্রজাতি থেকে অন্য প্রজাতি বিবর্তিত হয়েছে এবং সকল জীব এককোষী জীব থেকে বিবর্তিত হয়ে এসেছে। আসলে দুইটি জীবের মধ্যে বাহ্যিক, অভ্যন্তরীণ বা জিনগত সাদৃশ্য থাকলে কি প্রমাণ হয় একটি অন্যটির থেকে বিবর্তিত হয়েছে? এটাও তো সম্ভব যে স্রষ্টা নিজ ইচ্ছায় এভাবে বিভিন্ন প্রাণী সৃষ্টি করেছেন। আর তাদের দাবি অনুযায়ী যেসব ইন্টারমিডিয়েট ফসিলস বা মধ্যবর্তী জীবাশ্ম পাওয়া গেছে, এর দ্বারা বোঝা যায় দুটি সাদৃশ্যপূর্ণ জীবের মাঝামাঝি আকৃতির আরও কিছু জীব ছিল। কিন্তু এর দ্বারা কি প্রমাণ হয় একটি অন্যটির থেকে বিবর্তিত হয়েছে? আমরা চাইলে এখানেই আলোচনা শেষ করতে পারি, তবে চলুন কিছুটা ছাড় দিয়ে তাদের কিছু কথা মেনে নিয়ে আলোচনাকে আরও একটু সামনে এগিয়ে নিয়ে যাই। যদি বলা হয় গত কয়েক হাজার বছরের ইতিহাসে আমরা তো দেখলাম না এক প্রজাতির জীব অন্য প্রজাতিতে বিবর্তিত হয়েছে, তাহলে তারা বলবে বিবর্তন খুব ধীর গতিতে হয়। আচ্ছা, ধরলাম মানুষ শিম্পাঞ্জির মতো কোনো একটি প্রাণী থেকে বিবর্তিত হয়েছে, তাহলে মানুষ এবং মানুষের সেই পূর্বপুরুষের মাঝে অগণিত গঠনের জীব থাকতে হবে এবং প্রতিটি ভিন্ন ভিন্ন গঠনের জীবের সংখ্যা অগণিত হতে হবে, কারণ বিবর্তন খুব ধীর গতিতে হয়। কয়েক হাজার বছরের ব্যবধানে তা উপলব্ধি করা সম্ভব নয়। কয়েক হাজার বছরে এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে রূপান্তরিত হতে পারে না। আর তাদের কথা অনুযায়ী এই সব সৃষ্টির পিছনে কোনো পরিকল্পনা নেই। যে কোনো সময় যে কোনো দিকে অপরিকল্পিত পরিবর্তন হয়, অর্থাৎ মানুষের পূর্বপুরুষ এবং মানুষের মাঝে যত ধরনের গঠনের জীব থাকবে, এমন না যে তাদের প্রথমটির চেয়ে দ্বিতীয়টি মানুষের সাথে বেশি সাদৃশ্যপূর্ণ, কারণ পরিবর্তন যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে। তাহলে কল্পনা করুন মানুষ এবং মানুষের পূর্বপুরুষের মাঝে কত ধরনের জীব থাকার কথা। কোথায় গেল এত সব জীব? প্রায় সকল আকৃতির জীবের কিছু জীবাশ্ম তো থাকার কথা, কোথায় সেগুলো? তাদের কথা অনুযায়ী 3-4 বিলিয়ন বছরের পুরনো খুবই সরল জীবের জীবাশ্ম পাওয়া গেছে। তাহলে মাত্র 3 লক্ষ থেকে 6 মিলিয়ন বছর পূর্বে বিবর্তিত হওয়া মানুষের কাছাকাছি প্রত্যেক প্রজাতির কিছু জীবাশ্ম সংরক্ষিত থাকবে না কেন? তাছাড়া আমি আগেই বলেছি বিবর্তনের পিছনে কোনো পরিকল্পনা নেই। তাহলে মানুষের কাছাকাছি জীবগুলো তো নির্দিষ্ট একদিকে বিবর্তিত হয়নি। সুতরাং মানুষের কাছাকাছি অনেক প্রজাতির জীব এখন বিদ্যমান থাকার কথা। আর যদি মেনে নেওয়া হয় বিলুপ্ত হয়ে গেছে, তাহলে সেই বিলুপ্ত জীবগুলোর কিছু জীবাশ্ম তো অন্তত পাওয়া যাওয়ার কথা। আসলে বিবর্তনের পক্ষে কোনো সায়েন্টিফিক প্রমাণ নেই। বিংশ শতাব্দীর সবচেয়ে বিখ্যাত ফিলোসফার অফ সায়েন্স কার্ল পপার বলেছেন, আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে ডারউইনবাদ কোনো পরীক্ষাযোগ্য বৈজ্ঞানিক তত্ত্ব নয়, বরং একটি মেটাফিজিক্যাল গবেষণা কর্মসূচি। ডক্টর জেমস টুর একজন বিশ্বখ্যাত মার্কিন রসায়নবিদ এবং ন্যানো টেকনোলজিস্ট। তিনি যুক্তরাষ্ট্রের রাইস ইউনিভার্সিটির রসায়ন বিভাগ এবং মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ন্যানো ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। তার গবেষণার মূল ক্ষেত্র হল অর্গ্যানিক সিনথেসিস এবং আণবিক স্তরে ন্যানোমেশিন তৈরি করা, যা তাকে বিশ্বের অন্যতম শীর্ষ বিজ্ঞানী হিসেবে পরিচিতি দিয়েছে। তিনি বলেন, আমি বিবর্তন বুঝি না। চলুন তার 2 মিনিটের একটি বক্তব্য শুনে আসি। If anybody should be able to understand evolution, it is me. Because I make molecules for a living. And I don't just buy a kit and mix this and get that. I mean, ab initio, I make molecules. I understand how hard it is to make molecules. I understand that if I take nature's toolkit, it can be much easier because all the tools are already there and I just mix it in the proportions that, and I do it under these conditions. But ab initio is very, very hard. I don't understand evolution.
and I will confess that to you. Is it okay for me to say that I don't understand this? Is that all right? I know that there's a lot of people out there that don't understand anything about organic synthesis, but they understand evolution. I understand a lot about making molecules. I don't understand evolution. And you would say that, wow, I must be really unusual. Let me tell you what goes on in the back rooms of science. With National Academy members, with Nobel Prize winners, I have sat with them. And when I get them alone, not in public, because it's a scary thing if you say what I just said. And I say, do you understand all of this, where all of this came from and how this happens? Every time that I have sat with people who are synthetic chemists who understand this, they go, nope. These people are just so far off on how they believe this stuff came together. I have sat with National Academy members and Nobel Prize winners. Sometimes I will say, do you understand this? And if they're afraid to say yes, they say nothing. They just stare at me because they can't sincerely do it. I was once brought in by the dean of the department once, and many years ago, and he was a chemist, and he was kind of concerned about some things. I said, let me ask you something. You're a chemist. Do you understand this? How do you get DNA without a cell membrane? And how do you get a cell membrane without a DNA? And how does all this come together from this? He said, Jim, we have no idea. We have no idea. I said, isn't it interesting that you, the dean of science, and I, the chemistry professor, can talk about this quietly in your office, but we can't go out there and talk about this? If you understand evolution, I am fine with that. I'm not going to try to change you, not at all. In fact, I wish I had the understanding that you have. But about 7 or 8 years ago, I posted on my website that I don't understand. And I said, I will buy lunch for anyone that will sit with me and explain to me evolution, and I won't argue with you until I don't understand something. I will ask you to clarify. But you can't wave by and say, this enzyme does that. You got to get down in the details of where molecules are built for me. Nobody has come. বিবর্তনবাদীরা বলে জীবদেহে বাহ্যিক অভ্যন্তরীণ ও জেনেটিক্যালি পরিবর্তনের মাধ্যমে এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে রূপান্তরিত হয়েছে। আমার কাছে বিষয়টি পেলেডো খেলনার মতো মনে হয় এবং এটা এমন এক ধারণা যা কল্পকাহিনীকেও হার মানায়। প্রথমত, এক প্রজাতির জীব অন্য প্রজাতিতে রূপান্তরিত হওয়ার কোনো প্রমাণ নেই, আর তারা যে সকল প্রমাণ পেশ করে থাকে সে সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, এই দাবি বাস্তবতা থেকে অনেক দূরে, এমন পরিবর্তন অসম্ভব। চলুন আমরা একটি অপেক্ষাকৃত কম জটিল উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। আমরা এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে রূপান্তরিত হওয়ার কথা বলছি না, বরং একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে সামান্য পরিবর্তনের কথা বলছি। জিরাফ। ডারউইন এবং তার অনুসারীরা মনে করে প্রজন্মের পর প্রজন্ম ধরে ধীরে ধীরে জিরাফের গলা লম্বা হয়েছে। ডারউইন মনে করত জিরাফ উঁচু গাছের পাতা খেতে গিয়ে বারবার গলা বাড়ানোর চেষ্টা করায় ধীরে ধীরে তার গলা লম্বা হয়ে গেছে। ডারউইনের অনুসারীরা বুঝতে পারল এটা কল্পকাহিনী, এই জন্য তারা বলল র্যান্ডম মিউটেশন অর্থাৎ এলোমেলো পরিবর্তনের কারণে এমন হয়েছে। চলুন দেখি দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের ক্ষেত্রে র্যান্ডম মিউটেশনের মাধ্যমে জিরাফের গলা লম্বা হওয়ার ফলাফল কী হয়। আমরা এখন শুধু দুটি অঙ্গ নিয়ে কথা বলবো, হৃৎপিণ্ড এবং রক্তনালী। জিরাফের হৃৎপিণ্ড থেকে মাথার উপরের অংশের মধ্যকার দূরত্ব হলো 3 মিটার। এই জন্য জিরাফের হৃৎপিণ্ড অনেক শক্তিশালী হওয়া জরুরি, যাতে মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে এই দূরত্বে রক্ত পাম্প করতে পারে। জিরাফের হৃৎপিণ্ডের ওজন কখনো কখনো 11 কেজির বেশি হয়, দৈর্ঘ্য প্রায় 60 সেন্টিমিটার এবং হৃৎপিণ্ডের প্রাচীরের পুরুত্ব 7.5 সেন্টিমিটার। এই হৃৎপিণ্ড অনেক শক্তি দিয়ে মধ্যাকর্ষণ শক্তির বিপরীতে মাথায় রক্ত পাম্প করে। এখন আমার সাথে কল্পনা করুন, যখন জিরাফ পানি পান করার জন্য মাথা নিচু করে, তখন হৃৎপিণ্ড ও মধ্যাকর্ষণ শক্তি একসাথে কাজ করে। এই কঠিন চাপে জিরাফের মাথার রক্তনালী বিদীর্ণ হয়ে যাওয়ার কথা, কিন্তু এমন হয় না কেন? কারণ এটি যাতে না ঘটে তার জন্য কিছু ব্যবস্থা রয়েছে। প্রথমত, মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ক্যারোটিড ধমনীগুলো জুড়ে কিছু ভাল্ব থাকে, যা জিরাফ যখন মাথা নিচু করে তখন মস্তিষ্কের দিকে রক্ত প্রবাহকে ধীর করে দেয়। কিন্তু এই ভাল্ব থাকার পরেও মস্তিষ্কে রক্তের শেষ ধাক্কাটি এত শক্তিশালী হয় যে তা মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ক্ষুদ্র ধমনীগুলো ফাটিয়ে দিতে পারে।
এই জন্য রয়েছে আরও একটি সুরক্ষা ব্যবস্থা, সেটি হলো রক্ত সরাসরি মস্তিষ্ক ও তার ক্ষুদ্র ধমনীতে না গিয়ে প্রথমে মস্তিষ্কের নিচে থাকা এক ধরনের রক্তনালীর জালে প্রবেশ করে। এই জাল স্পঞ্জের মতো কাজ করে, রক্তের চাপের ধাক্কা শোষণ করে নেয়, তারপর ধীরে ধীরে আলতোভাবে রক্ত সরবরাহ করে জিরাফের মস্তিষ্কে। জিরাফ যখন মাথা নিচু করে তখন এই রক্তনালীর জালটি অতিরিক্ত রক্ত ধারণ করার জন্য প্রসারিত হয়। এই জটিল জালের নাম রেটি মিরাবিলে, যার অর্থ চমৎকার জাল। সত্যিই এটি চমৎকার, এই বিষয়ে অনেক গবেষণা হয়েছে। তৃতীয় সুরক্ষা ব্যবস্থাটি হলো মাথা থেকে হৃৎপিণ্ডে নেমে আসা শিরায় 7টি ভাল্ব থাকে, যা মস্তিষ্ক থেকে নামা রক্তকে পুনরায় মস্তিষ্কে ফিরে যেতে বাধা দেয়। যখন জিরাফ পানি পান করার জন্য মাথা নিচু করে তখন এই 3টি ব্যবস্থা জিরাফের মস্তিষ্ক ফেটে যাওয়া থেকে রক্ষা করে। আচ্ছা, জিরাফ আবার যখন মাথা উঠায় তখন কি হয়? রেটি মিরাবেলে নামে পরিচিত অসাধারণ জালের রক্তনালীগুলো মস্তিষ্কে রক্ত পাম্প করার জন্য সঠিক সময়ে সংকুচিত হয় এবং হৃৎপিণ্ড থেকে মস্তিষ্কে রক্ত সরবরাহকারী ধমনীর ভাল্বগুলো রক্তকে নিচে নেমে যেতে বাধা দেয়। তাই মস্তিষ্ক প্রয়োজনীয় রক্ত পায় এবং জিরাফের মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার কোনো ঝুঁকি থাকে না। উল্টো সমস্যা দেখা দেওয়ার কথা জিরাফের পায়ের ক্ষেত্রে। সাধারণভাবে মনে হয় পায়ে রক্ত জমে যাবার কথা এবং পা ফোলা থাকার কথা, কিন্তু সেটা ঘটে না, কারণ জিরাফের পায়ের চামড়া ঘন ও টাইট। ঠিক যেমন কিছু রোগী কম্প্রেশন স্টকিং অর্থাৎ চাপযুক্ত মোজা পরে থাকেন যাতে রক্ত শরীরের নিচের অংশে জমে না যায়। এমনকি নাসাও জিরাফের এই বৈশিষ্ট্যগুলো নিয়ে গবেষণা করে যাতে মহাকাশচারীদের জন্য গ্র্যাভিটি স্যুট তৈরি করা যায়। জিরাফের দীর্ঘ গলার কারণে এই সব ব্যবস্থা প্রয়োজন হয়েছে। আর এগুলো শুধু রক্ত সঞ্চালন ব্যবস্থার কথা বললাম। আপনি চাইলে পড়তে পারেন জিরাফের দীর্ঘ গলা হজমতন্ত্র, শ্বাসতন্ত্র, স্নায়ুতন্ত্র এবং অন্যান্য তন্ত্রের সাথে কি কি জটিল সম্পর্ক রাখে। জিরাফের গলা খাটো হলে বড় হৃৎপিণ্ড তার মাথাকে বিদীর্ণ করে দিত। আবার যদি এই সব জটিল ব্যবস্থা ছাড়া জিরাফের গলা লম্বা হতো তাহলে মস্তিষ্কে রক্ত পৌঁছাতো না। প্রত্যেক জীবের গঠন এতটাই নিখুঁত ও সমন্বিত যে তা কোনো এলোমেলো প্রক্রিয়ার ফল হতে পারে না। আর তারা যে অপরিকল্পিত র্যান্ডম মিউটেশনের কথা বলে, এমন হলে তো জীবের জটিল ব্যবস্থা টিকে থাকতো না। যে অঙ্গগুলোর মধ্যে পরস্পর জটিল সম্পর্ক আছে তাদের একটির মধ্যে যদি এলোমেলো পরিবর্তন হয় এবং অন্যগুলোর মধ্যে পরিবর্তন না হয় তাহলে তো জীবটি টিকে থাকতে পারবে না। আর যদি বলা হয় সবগুলো অঙ্গ একই সাথে প্রয়োজন মতো পরিবর্তিত হয় তাহলে তো কোনো একজনের পরিকল্পনা অনুযায়ী হতে হবে। তারা এটা কখনোই মেনে নেবে না, কারণ এটাই হলো নাস্তিক এবং আস্তিকের মাঝে পার্থক্য। তারা বলে সবকিছু অপরিকল্পিতভাবে হয়েছে, মহাবিশ্ব এবং আমরা সবাই দুর্ঘটনার ফল। এতক্ষণ আমরা একই প্রজাতির প্রাণীর মধ্যে সামান্য পরিবর্তন সম্পর্কে আলোচনা করছিলাম। জিরাফের গলা লম্বা হওয়া। কল্পনা করুন, তারা বলে বিবর্তনের মাধ্যমে সরীসৃপ প্রাণী পাখিতে রূপান্তরিত হয়েছে, স্থলজ প্রাণী মাছে রূপান্তরিত হয়েছে, অথচ এসব প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গের গঠনে আছে অসংখ্য বৈচিত্র্য। এমনকি কিছু প্রাণীর ক্ষেত্রে তো সম্পূর্ণ ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যেমন পাখির উড়ার জন্য এবং মাছের সাঁতারের জন্য বিশেষ অঙ্গ। একটি ফোনের মধ্যে যদি অপরিকল্পিত ও এলোমেলো পরিবর্তন করা হয়, কোনো শিশু বা অন্ধ ব্যক্তি যদি এমন করে তাহলে ফোনটির কী অবস্থা হবে? আরও উন্নত ও জটিল হওয়া তো দূরের কথা, ফোনটির বর্তমান সিস্টেমও বিকল হয়ে যাবে। কল্পনা করুন, একটি ফোনের সকল প্রয়োজনীয় যন্ত্র হাজার হাজার বছর একটি রুমে রেখে দিলে তা থেকে কি নিজে নিজে ফোন তৈরি হতে পারে? কিছুতেই সম্ভব নয়। ফোনের মতো সরল কিছু যদি নিজে নিজে সৃষ্টি না হতে পারে এবং এলোমেলো ও অপরিকল্পিত পরিবর্তনের কারণে আরও উন্নত ফোন তৈরি না হতে পারে, তাহলে আপনি এই জটিল জীব সম্পর্কে এমন ধারণা কিভাবে করেন? মানবদেহে আনুমানিক 37 ট্রিলিয়ন কোষ আছে। একজন নাস্তিকও জানে একটি কোষ ফোনের থেকে হাজার হাজার গুণ জটিল। আমাদের প্রত্যেকের শরীরের 37 ট্রিলিয়ন কোষের প্রতিটি ডিপ্লয়েড কোষে 6.4 বিলিয়ন অক্ষর অর্থাৎ নিউক্লিওটাইড থাকে। একটু কল্পনা করুন কত বিশাল তথ্য ভাণ্ডার একজন মানুষের শরীরে রয়েছে। তথ্য সৃষ্টি হয় সক্ষমতা, ইচ্ছাশক্তি, দক্ষতা, সূক্ষ্ম নকশা এবং প্রজ্ঞার মাধ্যমে। তথ্যের মাঝে কোনো আকস্মিকতা বা বিশৃঙ্খলার স্থান নেই। তথ্য জ্ঞানের ফল। মনে করুন আপনি একটি ছোট শিশুকে একটি বই ও কলম দিলেন, আর সে কলম দিয়ে বইয়ের প্রতিটি পৃষ্ঠায় দাগাতে থাকলো। তাহলে কি আরও বেশি তথ্যবহুল বই তৈরি হয়ে যাবে? না, কখনোই এমন হতে পারে না। তাহলে কিভাবে তুলনামূলকভাবে সরল জীবের তথ্য অপরিকল্পিতভাবে উন্নত জীবের বিশাল তথ্য ভাণ্ডারে রূপ নেয়?
একটু কল্পনা করুন, এলোমেলো ও অপরিকল্পিত পরিবর্তনের কারণে জীবদেহে প্রয়োজন অনুযায়ী বাহ্যিক, অভ্যন্তরীণ ও জেনেটিক্যালি পরিবর্তনের মাধ্যমে এক প্রজাতির জীব থেকে অন্য প্রজাতিতে রূপান্তরিত হওয়া কি সম্ভব? বিবর্তনবাদীরা বলে বিবর্তনের অনেক প্রমাণ আছে, বিবর্তন একটি প্রমাণিত সত্য। চলুন তাদের প্রসিদ্ধ প্রমাণগুলো পর্যালোচনা করি। ডারউইনের মতে সমস্ত জীব একটি সাধারণ উৎস বা অল্প কয়েকটি সাধারণ উৎস থেকে ধীরে ধীরে বিকাশ লাভ করেছে। সুতরাং বাস্তব জগতে সেই ধীরগতির ক্রমবিকাশ আমাদের দেখতে পাওয়ার কথা। কিন্তু আমরা দেখি জীবদের মধ্যে বড় ধরনের পার্থক্য এবং স্পষ্ট সীমারেখা রয়েছে। উদাহরণস্বরূপ, সরীসৃপ এবং পাখির মধ্যে যে মধ্যবর্তী প্রাণী থাকার কথা, বাস্তবে তার কোনো অস্তিত্ব দেখা যায় না। এই জন্য ডারউইন ধারণা করেছিল মধ্যবর্তী জীবগুলো অতীতে বিদ্যমান ছিল, জমিনের নিচে সেগুলোর জীবাশ্ম এবং প্রাচীন দেহ খুঁজে পাওয়া যাবে। চলুন আমরা ডারউইনের সাথে জমিনের নিচে নামি। ডারউইনের ধারণা কী ছিল? সে মনে করেছিল আমরা ভূপৃষ্ঠের গভীর স্তরগুলোতে সরল গঠনের আদিম জীবের জীবাশ্ম খুঁজে পাব। এরপর যত বেশি উপরের স্তরে উঠব, তত বেশি জটিল এবং বিলুপ্ত হওয়া জীবের জীবাশ্ম দেখতে পাব, যা পর্যায়ক্রমে বিকাশের ধাপগুলোকে প্রমাণ করবে। অবশেষে সবচেয়ে উপরের স্তরগুলোতে আমরা এমন জীবের জীবাশ্ম খুঁজে পাব যা বর্তমানে আমাদের সাথে বিদ্যমান আছে। ডারউইনের কথা অনুযায়ী অগণিত বিলুপ্ত জীবাশ্ম থাকতে হবে। এখানে থাকবে সরল জীব, যার মাধ্যমে জীবনের সূচনা হয়েছিল, এবং আমরা এটা একেবারে গভীর স্তরে খুঁজে পাব। এই রেখার প্রতিটি বিন্দু একটি বিলুপ্ত জীবকে উপস্থাপন করে। এখানে একটি জীব, এখানে একটি জীব, এভাবে। অতঃপর এখানে উদাহরণস্বরূপ উন্নত জীব ডাইনোসর, কিন্তু ডাইনোসর তো অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে, সুতরাং তা আমরা ভূপৃষ্ঠের গভীর স্তরে খুঁজে পাব, এবং আমরা ডাইনোসর ও পাখির মাঝে অগণিত রূপান্তরিত জীব পাব। এভাবে যে সকল জীব আমরা বর্তমানে দেখছি সেগুলো উপরের স্তরে পাব। এটাই ছিল ডারউইনের স্বপ্ন। সে তার থিওরিকে সঠিক প্রমাণ করার জন্য এটা দেখার আশা করত। ডারউইনের স্বপ্ন কি পূরণ হয়েছে? না, সে যা কিছু পেয়েছে সব কিছু তার সেই স্বপ্নে আঘাত হেনেছে। প্রথমত, পৃথিবীর গভীর স্তরে অবস্থিত ক্যাম্ব্রিয়ান যুগের স্তরে একটি বিশাল সংখ্যক অত্যন্ত জটিল জীব পাওয়া গেছে। এই আকস্মিক আবির্ভাব ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ নামে পরিচিত। দ্বিতীয়ত, সে দেখল রূপান্তরিত জীবের সংখ্যা অগণিত নয়, বরং বলা যায় তার অস্তিত্বই নেই। ডারউইনের পর তার বাহিনী মধ্যবর্তী জীবাশ্মের সন্ধানে বেরিয়ে পড়ে, এবং যুগে যুগে তারা বিভিন্ন মধ্যবর্তী জীবাশ্ম পাওয়ার দাবি করেছে। পরবর্তীতে গবেষণায় দেখা গেছে সেগুলো ছিল ভুয়া, কৃত্রিম, মিথ্যা বা ভুল ব্যাখ্যা, যেমন উড়ন্ত ডাইনোসর, আর্কিওরাপ্টার, আর্কিওপটেরিক্স, সিলাকান্থমাস, টিকটলিক, মানুষের মাথার খুলি পিলডাউন, মানুষের হাড় পিথেকান্থ্রোপাস, লুসির জীবাশ্ম, আইডার জীবাশ্ম এবং আরডিপিথেকাস র্যামিডাস। এভাবে একের পর এক প্রকাশিত হয়েছে। এই সমস্ত জীবাশ্ম এবং আরও অন্যান্য জীবাশ্মগুলো ছিল ভুয়া, কৃত্রিম বা ইচ্ছাকৃত প্রতারণা। তবে ডারউইনের কল্পকাহিনীকে বাঁচিয়ে রাখতে প্রতিটি জীবাশ্মের মিথ্যা গল্পগুলো কিছুদিনের জন্য ব্যবহার করা হয়েছে। চলুন এখন কিছু হাস্যকর দৃশ্য দেখি, যেগুলো ডারউইনের কল্পকাহিনীর নাটকে অভিনয় করা নায়কেরা উপস্থাপন করেছে। 1922 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় এই কল্পকাহিনীর প্রেমীরা একটি দাঁত খুঁজে পায়। হ্যাঁ, একটি দাঁত। তারা সেটাকে বিবর্তনের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে মর্যাদা দেয়। তারা এই দাঁতের উপর ভিত্তি করে পূর্ণ মানুষের ছবি এঁকেছিল। তারা বলেছিল এটি 6 মিলিয়ন বছর পূর্বে জীবিত ছিল, এবং তার বৈজ্ঞানিক নাম দিয়েছিল হেসপেরোপিথেকাস হ্যারল্ড কুকি। এবং বিখ্যাত সায়েন্স ম্যাগাজিন এই বিশাল আবিষ্কার সম্পর্কে চমৎকার একটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছিল। কিন্তু 5 বছর পর জানা গেল এই দাঁতটি ছিল শূকরের দাঁত, এবং সায়েন্স ম্যাগাজিন তার আগের প্রবন্ধে যা বলা হয়েছিল তা বাতিল করে নতুন একটি প্রবন্ধ প্রকাশ করেছিল। অতঃপর 1979 সালে কল্পকাহিনী প্রেমীরা একটি হাড় পেল। তারা বলল, আমরা দলিল পেয়ে গেছি, এটি মানুষের মতো একটি প্রাণীর উন্নত রূপ, যা অনেক পূর্বে জীবিত ছিল। পরে দেখা গেল এটি ডলফিনের পাঁজরের একটি অংশ, যেমনটি 4 বছর পর নিউ সায়েন্টিস্ট ম্যাগাজিন প্রকাশ করে। অতঃপর 1984 সালে কল্পকাহিনী প্রেমী 3 জন বিজ্ঞানী মাথার খুলির একটি অংশ পেল। এবার আনন্দে তারা লাফালাফি শুরু করলো। এই তো শেষমেশ প্রমাণ পাওয়া গেছে। খুলির এই অংশের উপর ভিত্তি করে মানুষের মতো একটি প্রাণীর ছবি আঁকলো। তারা বলল সে 17 বছর বয়সে মারা গিয়েছিল,
এবং 9 লক্ষ থেকে 1.4 মিলিয়ন বছর পূর্বে জীবিত ছিল এবং এর নাম দিয়েছিল ওটসম্যান এবং বিবর্তনের কাল্পনিক সিঁড়িতে তার জন্য জায়গা নির্ধারণ করলো। এই আবিষ্কারের নাম দেওয়া হয় ডিসকভারি অফ দ্য সেঞ্চুরি, শতাব্দীর সেরা আবিষ্কার। এর জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, বড় বড় বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত হয়, এর জন্য কত আনন্দ উৎসবের আয়োজন করা হয়। কিন্তু সেই আনন্দটা আর পূর্ণ হলো না। পরে প্রমাণিত হয় সেটা ছিল ছোট একটি গাধার খুলি এবং এরা উপহাসের পাত্রে পরিণত হয়। এভাবেই কল্পকাহিনী প্রেমীরা সমভূমি, পাহাড়, পর্বত এবং কবরস্থানে ঘুরে বেড়ায় এবং সব কিছুতে নিজেদের উৎস খোঁজ করে, শূকরের দাঁতে, ডলফিনের পাঁজরে, গাধার খুলিতে। এভাবেই তারা কুসংস্কার ও মিথ্যা কল্পকাহিনীর প্রমাণ খুঁজে বেড়ায়। জীবাশ্মবিদ বার্নার্ড উড বিশ্বের অন্যতম প্রধান সায়েন্টিফিক জার্নাল নেচারে লিখেছেন, এই জীবাশ্মগুলোর একে অপরের সাথে কি সম্পর্ক এবং এদের মধ্যে কেউ আদৌ মানুষের পূর্বপুরুষ হয়ে থাকলে সেটা ঠিক কোনটি, এই প্রশ্নগুলো এখনও বিতর্কিত। বিবর্তন তত্ত্বের পক্ষে প্রমাণের খোঁজে 160 বছরেরও বেশি সময় ধরে চলা গবেষণার পর আজও এই ধরনের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিবর্তন বিজ্ঞানী আর্নস্ট মায়ার তার বই হোয়াট মেক্স বায়োলজি ইউনিকে লিখেছেন, মানব গোত্রের সবচেয়ে পুরনো জীবাশ্মগুলোর সঙ্গে বানর সদৃশ অস্ট্রালোপিথেকাসদের শারীরিক গঠনে বড় ধরনের পার্থক্য রয়েছে, আর এই মাঝামাঝি ধাপে কিভাবে পরিবর্তন ঘটেছে সেটা স্পষ্টভাবে বোঝার মতো কোনো জীবাশ্ম এখনও পাওয়া যায়নি। তারা নিজেরাও স্বীকার করে বিবর্তন সত্য হলে অগণিত রূপান্তরিত এবং মধ্যবর্তী জীবাশ্ম থাকবে, কিন্তু তারা অল্প কিছু মধ্যবর্তী জীবাশ্ম দেখিয়ে দাবি করে বিবর্তন প্রমাণিত। People often say, where are the intermediate fossils? Show us your intermediate fossils. There are plenty of intermediate fossils, and one of the best examples is where চলুন দেখি বিবর্তন সত্য হলে কত ধরনের মাঝামাঝি রূপের জীব থাকার কথা। বিবর্তনবাদী কিছু বিজ্ঞানীদের মতে মানুষ মাছ থেকে এসেছে এবং তারা এই ধরনের চিত্রের মাধ্যমে মাছ থেকে মানুষের বিবর্তনের বিষয়টি প্রকাশ করে। চলুন আমরা এই চিত্র থেকে দুইটি প্রাণীর একটি থেকে অন্যটি বিবর্তন সম্পর্কে আলোচনা করি। এখানে ইঁদুরের মতো একটি প্রাণী থেকে বিবর্তিত হয়ে বানরের মতো একটি প্রাণী হয়েছে। আসলে কোনো প্রজাতির জীবের মধ্যে এভাবে পরিবর্তন হওয়া অসম্ভব। এভাবে প্রজন্মত প্রাণীর বাহ্যিক, অভ্যন্তরীণ ও জেনেটিক্যালি পরিবর্তন হতে পারে না। কেমন যেন এটা তাদের কাছে প্লেডো খেলনা। এ বিষয়ে আমরা একটু আগে বিস্তারিত আলোচনা করেছি, তবে এখন আলোচনার খাতিরে মেনে নিলাম এভাবে প্লেডো খেলনার মতো পরিবর্তন হতে পারে। তাহলে এই পরিবর্তনের ফলাফল কি হবে? মনে করুন এই তীর চিহ্নের প্রতিটি বিন্দু একটি পরিবর্তনশীল প্রাণীকে উপস্থাপন করে, আর এখানে অগণিত বিন্দু রয়েছে, কারণ এটি ধীরে ধীরে ধাপে ধাপে হওয়া ছোট ছোট পরিবর্তনকে বোঝায়, যেমনটা এই কল্পকাহিনীর অনুসারীরা অর্থাৎ বিবর্তনবাদীরা বলে থাকে। রেখাটির প্রতিটি মিলিমিটার ইঙ্গিত করে ধীরে ধীরে ইঁদুরের পায়ের দৈর্ঘ্য বেড়েছে, লেজ মোটা হয়েছে, মাথার গঠন একটু একটু করে পরিবর্তন হয়েছে। এভাবে লক্ষ লক্ষ বছর ধরে এবং অসংখ্য পরিবর্তনশীল প্রাণীর মধ্য দিয়ে ইঁদুরটি পরিণত হয়েছে একটি বানরে। অর্থাৎ এই ধারণা অনুযায়ী ইঁদুর আর বানরের মাঝে অনেক রকমের পরিবর্তিত অর্ধ ইঁদুর অর্ধ বানর ধরনের প্রাণী রয়েছে, বা বলা যায় বিবর্তিত প্রাণীর বিশাল সমুদ্র রয়েছে। এই অগণিত বিবর্তিত প্রাণী কোথায়? ভূপৃষ্ঠে এর কোনো অস্তিত্ব নেই। তাহলে কি ফসিল রেকর্ডে এদের খুঁজে পাওয়া যায়? ফসিল রেকর্ডের বাস্তবতা হলো আমাদের হাতে মূলত প্রচুর এমন জীবের জীবাশ্ম আছে যেগুলো আজও জীবিত আছে বা খুব পরিচিত। এসব জীব অতীতেও যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে। এর বাইরে যেসব জীবাশ্ম পাওয়া যায় সেগুলো একদিকে যেমন অস্পষ্ট, তেমনই সংখ্যাও খুবই কম, কিন্তু তারপরও কিছু মানুষ সেগুলোকেই ধরে বসে এগুলোই নাকি ছিল মাঝামাঝি রূপের জীব, মানে এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে রূপান্তরিত হওয়ার প্রমাণ। এখানে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে। আমরা এখন নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এক প্রাণী থেকে অন্য প্রাণীতে রূপান্তরিত হওয়ার কথা বললাম, কিন্তু বিবর্তনবাদ অনুযায়ী এসব সৃষ্টির পিছনে কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য নেই। সৃষ্টির পিছনে কোনো পরিকল্পনা না থাকার অর্থ কী? আমার সাথে কল্পনা করুন, এই বৃত্তটিকে আমরা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী চতুর্ভুজে রূপান্তরিত করতে চাই। এভাবে পরিকল্পিতভাবে ধীরে ধীরে পরিবর্তনের ফলাফল কী হবে? বৃত্তটি খুব ধীরে ধীরে পরিবর্তন হবে, আস্তে আস্তে তার চারপাশে কোণ তৈরি হবে। এভাবে অগণিত পরিবর্তিত রূপের মধ্য দিয়ে বৃত্তটি ধীরে ধীরে চতুর্ভুজে পরিণত হবে। অন্যদিকে মনে করুন এই বৃত্তটি অপরিকল্পিতভাবে পরিবর্তন হচ্ছে, তখন কি ঘটবে? এলোমেলো ও অগোছালো অনেক আকৃতি তৈরি হবে। এর মধ্যে কিছু আকৃতি বিলুপ্ত হয়ে যাবে, অন্যগুলো আবার এলোমেলো ও অগোছালো অনেক রূপ তৈরি করবে। কিন্তু চতুর্ভুজ তৈরি হবে কবে?
কিসের চতুর্ভুজ? এখানে তো কেউ পরিবর্তনের মাধ্যমে বৃত্ত থেকে চতুর্ভুজ বানাতে চায়নি। হয়তো কোনো একদিন এই এলোমেলো সব আকারের ভিড় থেকে টিকে থাকার উপযুক্ত কোনো এক ভাগ্যবান আকৃতি চতুর্ভুজের রূপ নেবে। তবে তা ঘটার আগে জন্ম নেবে এমন অগণিত ফালতু বিশৃঙ্খল আর অদ্ভুতরে সব গঠন, যেগুলোর সংখ্যা কল্পনাকেও হার মানাবে। ইঁদুর থেকে বানরে রূপান্তরিত হওয়ার জন্য যে পরিবর্তনের কথা আমরা বলেছি তা হলো পরিকল্পিত পরিবর্তন। যেমন বৃত্ত থেকে চতুর্ভুজে রূপান্তরিত হওয়ার জন্য আমরা পরিকল্পিতভাবে পরিবর্তন করেছি, কিন্তু বিবর্তনবাদীদের মতে এই রূপান্তরের পিছনে কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা নেই। সুতরাং এক প্রজাতি থেকে অন্য প্রজাতির দিকে সোজা রেখা টেনে অগণিত মধ্যবর্তী রূপকে আড়াল করা কিংবা রেখা টানার মাধ্যমে এমন একটি ধারণা তৈরি করা যেন পরিবর্তনটি প্রয়োজন অনুযায়ী পরিকল্পিতভাবে নির্দিষ্ট এক লক্ষ্যে ঘটেছে, এটি এক ধরনের সুস্পষ্ট প্রতারণা। এই পরিবর্তনের পিছনে যেহেতু কোনো পরিকল্পনা নেই, সুতরাং কিছু ইঁদুর এলোমেলো, অগোছালো এবং বিশৃঙ্খল নানা রূপে রূপান্তরিত হবে এবং এগুলোর মধ্যে কিছু বিলুপ্ত হয়ে যাবে। অন্যগুলো আবার বিচিত্র ও অবিন্যস্ত সব রূপে বিবর্তিত হবে। হয়তো কোনো একদিন এই এলোমেলো সব আকৃতির প্রাণীর মধ্য থেকে টিকে থাকার উপযুক্ত কোনো এক ভাগ্যবান প্রাণী বানরের রূপ নেবে। তবে তা ঘটার আগে আসমান, জমিন, পাহাড়, পর্বত, বন, জঙ্গল, নদীনালা ও সমুদ্র সবকিছু ভরে উঠবে এমন অগণিত ফালতু বিশৃঙ্খল আর অদ্ভুতরে গঠনের সব জীবে, যেগুলোর সংখ্যা কল্পনাকেও হার মানাবে। এতক্ষণ আমরা বিবর্তনের প্রথম প্রমাণ জীবাশ্ম সম্পর্কে আলোচনা করছিলাম। চলুন এবার দ্বিতীয় প্রমাণ নিয়ে আলোচনা শুরু করি। বিবর্তনবাদীরা দাবি করে মানব দেহে কিছু অপ্রয়োজনীয় অঙ্গ রয়েছে। বিবর্তনের প্রমাণ হিসেবে ডারউইন এমন কিছু অঙ্গের উদাহরণ দিয়েছিল। তার যুক্তি ছিল, মানুষ যেহেতু কোনো বুদ্ধিমান সত্তার পরিকল্পনা ছাড়া সৃষ্টি হয়েছে এবং অন্য প্রাণী থেকে বিবর্তিত হয়ে এসেছে, সুতরাং মানুষের শরীরে কিছু অকার্যকর বা ত্রুটিপূর্ণ অঙ্গ এবং বিবর্তনের চিহ্ন অবশিষ্ট থাকা স্বাভাবিক। ডারউইনের এই ধারণাকে মেনে নিয়ে তার অনুসারীরা মানবদেহের বিভিন্ন অঙ্গে ত্রুটি খুঁজে বের করার প্রতিযোগিতায় নেমে পড়ে। 1893 সালে রবার্ট উইডারশেইম 86টি অপ্রয়োজনীয় অঙ্গের একটি তালিকা প্রকাশ করে, যেখানে ছিল অন্তঃক্ষরা গ্রন্থির মতো গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন পিটুইটারি গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি, কারণ তারা তখন এই অঙ্গগুলোর কার্যকারিতা জানত না। এখানে তারা মূলত অজ্ঞতাকে দলিল হিসেবে দাঁড় করিয়েছে। আমরা এই অঙ্গের কাজ জানি না, তাই এগুলো অপ্রয়োজনীয়, উদ্দেশ্যহীন এবং বিবর্তনের অবশিষ্টাংশ। তারা সুস্পষ্ট ও পরিষ্কার বিষয়ে অন্ধ সাজে। শরীরে যে নিপুণতা ও শৃঙ্খলা আছে তাদের কাছে এর কোনো গুরুত্ব নেই, বরং তারা বিবর্তন তত্ত্বকে টিকিয়ে রাখতে কোনো না কোনো তুচ্ছ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করে। কিন্তু বিজ্ঞানের অগ্রগতির ফলে একে একে এসব অঙ্গ প্রত্যঙ্গের কার্যকারিতা উদ্ঘাটিত হয়েছে। মেরুদণ্ডের নিম্নতম অংশে থাকা কক্সিক্স আর অপ্রয়োজনীয় নয়। অ্যাপেন্ডিক্সও এখন আর অপ্রয়োজনীয় অঙ্গ হিসেবে বিবেচিত হয় না। আর পিটুইটারি গ্রন্থি তো মানবদেহের অধিকাংশ হরমোন নিয়ন্ত্রণ করে। যারা একে অপ্রয়োজনীয় বলে মনে করেছিল, এই গ্রন্থি ছাড়া তারা বেঁচে থাকতে পারত না। এভাবে তারা নিখুঁত ব্যবস্থার মাঝে ত্রুটি খুঁজে বেড়ায়। আল্লাহ তাআলা বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। তুমি আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাচ্ছ? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফিরাও, তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। বিবর্তনবাদীরা একসময় দাবি করত মানব জিনোমের খুবই সামান্য অংশ কার্যকর, বাকিগুলো নাকি অপ্রয়োজনীয়, কোনো কাজে আসে না, বরং এলোমেলো বিবর্তনের অবশিষ্টাংশ। তাদের যুক্তি ছিল, যদি কোনো স্রষ্টা মানুষকে সৃষ্টি করে থাকেন, তাহলে তিনি কেন অকার্যকর জিনগত আবর্জনা দিয়ে মানুষের মতো জটিল জীব গঠন করবেন? কিন্তু পরবর্তীতে গবেষণায় দেখা যায় তথাকথিত জাঙ্ক ডিএনএ আসলে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। পূর্বে যেগুলো জাঙ্ক বা অকার্যকর মনে করা হতো, সেগুলো আসলে কার্যকর ভূমিকা পালন করে। জাঙ্ক ডিএনএ এর ধারণাটি ছিল মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার ফল। বিজ্ঞান যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে মানব জিনোমের প্রতিটি অংশ অত্যন্ত সূক্ষ্মভাবে পরিকল্পিত ও কার্যকরী।
বিবর্তনবাদীরা দাবি করে যেহেতু মানুষ ও শিম্পাঞ্জির মধ্যে 98.8% জিনগত মিল রয়েছে, সুতরাং তারা নাকি একই পূর্বপুরুষ থেকে এসেছে। প্রথমত, সত্যিই কি মানুষ ও শিম্পাঞ্জির মধ্যে 98.8% জিনগত মিল আছে? প্রকৃতপক্ষে মানুষ ও শিম্পাঞ্জির মধ্যে যে 98.8% জিনগত মিলের কথা বলা হয় তা আসলে নির্দিষ্ট কিছু জিন সিকোয়েন্সের উপর ভিত্তি করে। এসব গবেষণায় শুধু ম্যাচিং অংশগুলো তুলনা করে মিল বের করা হয়, অথচ পুরো জিনোম বিবেচনায় নিলে এই মিল আরও অনেক কম। কোনো গবেষণায় দেখা যায় 87%, কোনোটায় 77%, আবার কোথাও 70%-এর মতো। এছাড়াও এখানে আরও আপত্তির জায়গা রয়েছে। দ্বিতীয়ত, মিল থাকলেই কি বিবর্তন প্রমাণিত হয়? না, এটা একটি ভুল ধারণা। যেমন বাস ও ট্রাকের অনেক যন্ত্রাংশে মিল আছে, তাহলে কি বলা যায় একটি অন্যটির থেকে বিবর্তিত হয়েছে? যেহেতু একজন ডিজাইনার পৃথিবীর সকল প্রাণী সৃষ্টি করেছেন, সুতরাং তাদের মধ্যে কিছু জিনগত মিল থাকাই স্বাভাবিক, কারণ সকল প্রাণী একই পরিবেশে বসবাস করবে। তাছাড়া প্রাণীদের মধ্যে যদি মিল না থাকতো এবং ভিন্ন ভিন্ন উপাদান দিয়ে তৈরি হতো, তাহলে এক প্রাণী অন্য প্রাণী থেকে উপকৃত হতে পারত না। আর শুধু কি শিম্পাঞ্জির সাথে মানুষের জিনগত মিল আছে? ইঁদুরের সাথেও মানুষের প্রায় 85% জিন মেলে, গরুর সাথে প্রায় 80%। এমনকি নেচার জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে মানুষ ও ইঁদুরের মধ্যে জিনগত মিল আছে 99%। তাহলে তারা ইঁদুর থেকে মানুষের বিবর্তনের কথা বলে না কেন? ও এভাবে বললে পাবলিক খাবে না, তাই তো? আর এই সামান্য পার্থক্যই নাকি নির্ধারণ করে মানুষের ভাষা, বুদ্ধিমত্তা, নৈতিকতা, ধর্মীয় অনুভূতি, শিল্পবোধ সবকিছু। ভাবুন, যে পার্থক্যের কারণে গড়ে ওঠে মনুষ্যত্বের সকল পরিচয়, তাকে কি সত্যিই সামান্য বলা যায়? কখনোই না। সুতরাং এই বিশাল পার্থক্য, এলোমেলো ও দিকহীন পরিবর্তনের মাধ্যমে পেলেরও খেলনার মতো গড়ে উঠেছে এই বিশ্বাস নিছক কল্পকাহিনী। বিবর্তনবাদীদের আরও একটি দাবি হলো, যেহেতু মানুষের প্রতিটি দেহকোষে 23 জোড়া ক্রোমোজোম এবং শিম্পাঞ্জির 24 জোড়া, সুতরাং কোনো এক সময় শিম্পাঞ্জির 2টি ক্রোমোজোম যুক্ত হয়ে মানুষের দ্বিতীয় ক্রোমোজোমটি গঠিত হয়েছে। তারা এই দাবির পক্ষে আরও যুক্তি দেখায়। তারা বলে মানুষের দ্বিতীয় ক্রোমোজোমে 2টি টেলোমিয়ার এবং 2টি সেন্ট্রোমিয়ার দেখা যায়, যা প্রমাণ করে এটি আসলে 2টি ক্রোমোজোমের সংযুক্ত রূপ। এবং মানুষের ক্রোমোজোম 2-এর সিকোয়েন্স বিশ্লেষণ করলে দেখা যায় এটি শিম্পাঞ্জির 2টি আলাদা ক্রোমোজোমের সাথে প্রায় মিলে যায়। চলুন এবার তাদের কুযুক্তিগুলো পর্যালোচনা করি। 1. শিম্পাঞ্জির মতো আরও অনেক জীবের 24 জোড়া ক্রোমোজোম রয়েছে, তাহলে কি মানুষ এবং এই সব জীব একই পূর্বপুরুষ থেকে এসেছে? তাছাড়াও গাপ্পি মাছের ক্রোমোজোম সংখ্যা মানুষের মতো 23 জোড়া, তাহলে কি মানুষ ও গাপ্পি মাছের সাধারণ পূর্বপুরুষ এক? 2. বিবর্তনবাদীদের দাবি অনুযায়ী মানুষের দ্বিতীয় ক্রোমোজোম আসলে শিম্পাঞ্জির 2টি ক্রোমোজোমের সম্মিলিত রূপ। এটি সত্য হলে যেখানে সংযুক্তি ঘটেছে সেখানে 2টি টেলোমিয়ারের পূর্ণ TTAGGG এর ধারাবাহিকতা থাকার কথা, কারণ প্রতিটি ক্রোমোজোমের প্রান্তে হাজার হাজার বার TTAGGG সিকোয়েন্স থাকে, যা ক্রোমোজোমের প্রান্তকে রক্ষা করে যেন তা ক্ষয় না হয় এবং কোষ বিভাজনের সময় জিনগত তথ্য নষ্ট না হয়। কিন্তু বাস্তবে দেখা যায় কথিত সেই সংযুক্তির স্থানে টেলোমিয়ার ধারাবাহিক সিকোয়েন্স অনুপস্থিত। সেখানে কেবল কিছু খণ্ডিত ও বিশৃঙ্খল TTAGGG রয়েছে, যা সাধারণ টেলোমিয়ারের গঠন বহন করে না। আরও আশ্চর্যের বিষয় হলো এই কথিত সংযুক্তির স্থানে পাওয়া গেছে কার্যকর জিন, যা প্রোটিন কোড করে, অথচ TTAGGG কোনো কার্যকর জিন তৈরি করে না। তাই প্রশ্ন ওঠে, যদি এটি সত্যিকারের টেলোমিয়ার হতো তাহলে সেই স্থানে কার্যকর প্রোটিন কোডিং জিন কিভাবে এলো? 3. তারা বলে মানুষের দ্বিতীয় ক্রোমোজোমে 2টি সেন্ট্রোমিয়ারের চিহ্ন পাওয়া গেছে, একটি সক্রিয় অন্যটি নিষ্ক্রিয়। কিন্তু বাস্তবে দেখা যায় যে অংশটিকে তারা দ্বিতীয় সেন্ট্রোমিয়ার বলে দাবি করেছে সেখানে সেন্ট্রোমিয়ারের চিহ্ন আলফয়েড ডিএনএর কোনো অস্তিত্ব নেই। তাহলে সেটিকে সেন্ট্রোমিয়ার বলা যায় কিভাবে? 4. তারা বলে মানুষের ক্রোমোজোম 2-এর সিকোয়েন্স নাকি শিম্পাঞ্জির 2টি আলাদা ক্রোমোজোমের সাথে প্রায় মিলে যায়। কিন্তু শিম্পাঞ্জি ও মানুষের জিনগত সাদৃশ্য বিষয়ক আলোচনার পরিপ্রেক্ষিতে তাদের এই দাবি ইতোমধ্যে খণ্ডিত হয়েছে। মানুষের দ্বিতীয় ক্রোমোজোমের কথিত ফিউশন বা সংযুক্তি আসলে দাঁড়িয়ে আছে প্রশ্নবিদ্ধ উপাত্ত, অনুমান ও কল্পনার উপর। ডিএনএর মতো সূক্ষ্ম ও জটিল একটি কাঠামোতে এমন বিশৃঙ্খল সংযুক্তি হলে এর নিপুণতা, কার্যকারিতা কিছুই টিকে থাকার কথা নয়। একটি ট্রাক ও একটি বাস যদি মুখোমুখি ধাক্কা খায় তাহলে কি সেখান থেকে নতুন করে একটি বিমান তৈরি হতে পারে? না, এটা কোনোভাবেই সম্ভব নয়। মানুষ কোনো কাকতালীয় সংঘর্ষের ফসল নয়। বিবর্তনের ধারায় মানুষের উৎপত্তি হতে পারে না। মানুষ স্বতন্ত্রভাবে স্রষ্টার পরিকল্পনায় সৃষ্টি, নিখুঁত, উদ্দেশ্যপূর্ণ এবং সম্মানিত।
বিবর্তনবাদীরা দাবি করে বিভিন্ন প্রাণীর বাহ্যিক গঠন ও অঙ্গসংস্থানগত সাদৃশ্য বিবর্তনের গুরুত্বপূর্ণ প্রমাণ, অথচ এটি কোনো বৈজ্ঞানিক বা যৌক্তিক প্রমাণ হতে পারে না। এটিও তো সম্ভব যে স্রষ্টা নিজ ইচ্ছায় এভাবে কিছু প্রাণীর মধ্যে সাদৃশ্য রেখে সৃষ্টি করেছেন। তাছাড়া কিছু প্লাসেন্টাল প্রাণী ও মার্সোপিয়াল প্রাণীর মধ্যে থাকা বাহ্যিক সাদৃশ্য এই দাবিকে খণ্ডন করার জন্য যথেষ্ট। প্লাসেন্টাল প্রাণী হলো এমন স্তন্যপায়ী প্রাণী যাদের ভ্রূণ প্লাসেন্টার মাধ্যমে মায়ের শরীর থেকে পুষ্টি ও অক্সিজেন গ্রহণ করে এবং বর্জ্য পদার্থ অপসারণ করে। প্লাসেন্টা একটি বিশেষ অঙ্গ যা গর্ভাবস্থায় মা ও ভ্রূণের মধ্যে সংযোগ স্থাপন করে, উদাহরণ হাতি, হরিণ ও তিমি। আর মার্সুপিয়াল প্রাণী হলো এমন স্তন্যপায়ী প্রাণী যাদের বাচ্চা অত্যন্ত অপরিণত অবস্থায় জন্ম নেয় এবং মায়ের পেটের থলিতে লালিত পালিত হয়ে পূর্ণ বিকাশ লাভ করে, যেমন ক্যাঙ্গারু ও কোয়ালা। বিবর্তনবাদীদের মতে প্লাসেন্টাল ও মার্সুপিয়াল প্রাণীদের মধ্যে সরাসরি কোনো আত্মীয়তা নেই। এই দুই প্রকার প্রাণীর উৎপত্তি হয়েছে সম্পূর্ণ ভিন্ন পূর্বপুরুষ থেকে। মার্সুপিয়াল প্রাণীরা প্লাসেন্টাল প্রাণীদের থেকে অনেক পূর্বে বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে আশ্চর্যের বিষয় হলো অনেক প্লাসেন্টাল ও মার্সুপিয়াল প্রাণীদের মধ্যে এমন সাদৃশ্য রয়েছে যে সূক্ষ্ম পর্যবেক্ষণ ছাড়া পার্থক্য করা সম্ভব হয় না। যেমন ধূসর নেকড়ে ও তাসমানীয় নেকড়ে দেখতে প্রায় একই রকম, কিন্তু ধূসর নেকড়ে প্লাসেন্টাল এবং তাসমানীয় নেকড়ে মার্সুপিয়াল। প্লাসেন্টাল কাঠবিড়ালি ও মার্সুপিয়াল স্ট্রাইপড ফসামের মাঝেও এমন মিল রয়েছে যে সূক্ষ্ম পর্যবেক্ষণ ছাড়া পার্থক্য করা সম্ভব নয়। অথচ বিবর্তন তথ্য অনুযায়ী স্ট্রাইপড ফসাম কাঠবিড়ালির চেয়েও ক্যাঙ্গারু ও কোয়ালার বেশি ঘনিষ্ঠ। অনুরূপ কাঠবিড়ালি স্ট্রাইপড ফসামের চেয়ে তিমি, হাতি, হরিণ ও মানুষের বেশি নিকটবর্তী। প্রশ্ন হলো, যদি বাহ্যিক গঠন বিবর্তনের প্রমাণ হয় তাহলে একই গঠনের প্রাণীরা বিবর্তনীয় গাছের দুটি ভিন্ন শাখায় কেন, এবং যাদের গঠন একেবারে আলাদা তারা কাছাকাছি আত্মীয় কেন? বিবর্তনবাদীরা এই সমস্যার ব্যাখ্যা দিতে গিয়ে তৈরি করেছে এক আজব ধারণা, কনভার্জেন্ট এভলিউশন। অর্থাৎ প্লাসেন্টাল প্রাণীদের বিবর্তনের পথে যেসব এলোমেলো মিউটেশন ঘটেছে ঠিক সেগুলোই নাকি একই ক্রমে ঘটেছে মার্সুপিয়াল প্রাণীদের মধ্যেও, যেন তারা দুপাশ থেকে হেঁটে এসে একই ডিজাইনে পৌঁছেছে। তাদের অঙ্গের গঠন ও বৈশিষ্ট্য সবকিছু হুবহু একই। প্রশ্ন হলো, এত এলোমেলো মিউটেশন একই গঠনে একই রকমভাবে দুটি ভিন্ন প্রজাতির প্রাণীর মধ্যে একসাথে ঘটল কিভাবে? যখনই বিবর্তন তত্ত্বে কোনো সমস্যা দেখা দেয় তখনই তারা এক নতুন নাম বের করে, যেমন কনভার্জেন্ট এভলিউশন। এই হলো তাদের পদ্ধতি। অবাস্তব বা কাল্পনিক কিছুকে একটা সায়েন্টিফিক শব্দ দিয়ে এমনভাবে সাজায় যেন সেটা খুব ভালোভাবে প্রমাণিত বিজ্ঞান। তাদের নীতি হলো তারা অযৌক্তিক বিষয়ের একটা নাম দিয়ে বোঝাতে চায় বিষয়টি যৌক্তিক ও বৈজ্ঞানিক, এবং তারা বিষয়টি খুব ভালোভাবে বোঝে। আর বহু মানুষ সেটাকে বিজ্ঞান ভেবে মেনে নেয়, ভাবে আমরা বিষয়টি না বুঝলেও তারা তো বোঝে, তারা তো আমাদের চেয়ে উন্নত প্রাণী, তাদের তো বড় বড় মাথা আছে। বিষয়টি সত্যিই হাস্যকর। তারা কোনো গালগল্পকে একটা নাম দিলেই সেটি নাকি যুক্তিসঙ্গত হয়ে যায়। এখন বিবর্তনবাদীরা দুটি পথের যে কোনো একটি গ্রহণ করতে পারে। এক, হয় তারা এই আজগুবি কনভার্জেন্ট এভলিউশনের কথা মেনে নিয়ে বলবে বাহ্যিক গঠন এবং অঙ্গসংস্থানগত সাদৃশ্যের কোনো মূল্য নেই, এটি বিবর্তন তত্ত্বের পক্ষে কোনো প্রমাণ হতে পারে না। দুই, নয়তো স্বীকার করবে কনভার্জেন্ট এভলিউশন ভুল। 1868 সালে জার্মান প্রাণী বিজ্ঞানী আর্নস্ট হেকেল কিছু প্রাণীর ভ্রূণের চিত্র প্রকাশ করেন। তিনি দাবি করেছিলেন মাইক্রোস্কোপে মানুষ ও অন্যান্য প্রাণীর ভ্রূণ পর্যবেক্ষণ করে বিশাল সাদৃশ্য পেয়েছেন, বিশেষ করে গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে। ডারউইন এই তথাকথিত আবিষ্কারে খুব খুশি হয়েছিলেন এবং হেকেলকে জার্মানিতে বিবর্তন তত্ত্ব ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব দিয়েছিলেন। প্রথমত, সাদৃশ্য থাকলেই প্রমাণ হয় না তারা একই উৎস থেকে এসেছে। দ্বিতীয়ত, হেকেলের এই দাবি পরবর্তীতে ভুল প্রমাণিত হয়, কারণ মাইক্রোস্কোপ তো কেবল তার একার মালিকানায় ছিল না। ফলে অন্যান্য বিজ্ঞানীরা তার আঁকা চিত্রগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং প্রবল সমালোচনা শুরু করেন। অবশেষে 1909 সালে তিনি আলগেমাইনে সাইটুং পত্রিকায় লেখা এক চিঠিতে স্বীকার করেন ওই চিত্রগুলোতে আসলেই জালিয়াতি ছিল। আশ্চর্যের বিষয় হলো, হেকেলের এই ফাঁস হওয়া মিথ্যা এখন 1.5 শতাব্দী পুরনো। তবুও বিন্দুমাত্র লজ্জা ছাড়াই এই জালিয়াতি আজও হাজারো স্কুল কলেজের বিজ্ঞান পাঠ্য বই এবং অন্যান্য সাধারণ বইতে নতুন করে ছাপানো হচ্ছে। ডারউইনবাদী বিজ্ঞানী স্টিফেন জে গোল্ড তার ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থে লিখেছেন, আমাদের বিস্মিত ও লজ্জিত হওয়া উচিত। শত বছরের অন্ধ অনুকরণের কারণে এসব ভুয়া ছবি আজও বহু পাঠ্যবইতে টিকে আছে।
প্রতি বছর বা 2 বছর অন্তর এই বইগুলোর নতুন সংস্করণ প্রকাশ করা হয় তথাকথিত সর্বশেষ তথ্য সংযোজনের জন্য। অথচ 150 বছর ধরে দুর্গন্ধ ছড়ানো মিথ্যাটিকে অক্ষত রেখেই ছাপানো হয় শুধু বিবর্তনের কল্পকাহিনী ও কুসংস্কারকে টিকিয়ে রাখার জন্য। প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। যদি বিবর্তন সত্যি জীবনের রহস্যের সমাধান হতো, তবে এর অনুসারীরা কেন মিথ্যা ও প্রোপাগান্ডার আশ্রয় নেয়? কেন তারা নাৎসি প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গোয়েবলসের সেই কুখ্যাত নীতিকে অনুসরণ করে? একটা মিথ্যাকে বারবার বলো, মানুষ একসময় সেটাকে সত্য বলে বিশ্বাস করবে। এরপর আরও বেশি মিথ্যা বলো, যাতে তুমি নিজেও সেটাকে সত্য বলে বিশ্বাস করে ফেলো। তবে বৈজ্ঞানিক সততার খাতিরে একটি বিষয় উল্লেখ করা জরুরি। বিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একমাত্র আবিষ্কার হলো ফটোশপ ও হলিউডের ভিজুয়াল ইফেক্ট প্রযুক্তি। কারণ যখন ডারউইনবাদীরা তাদের দাবির সপক্ষে বাস্তব কোনো প্রমাণ দিতে ব্যর্থ হয়, তখন তারা আশ্রয় নেয় দৃষ্টিভ্রমের। কয়েক টুকরো বিচ্ছিন্ন হাড় জোড়া দিয়ে তারা গড়ে তোলে একটি প্রাণীর সম্পূর্ণ দেহ, যেখানে মাংস, ত্বক, চুল, এমনকি চোখের মণি ও মুখের ভাঁজ পর্যন্ত যোগ করা হয়। তারপর পাঠ্য বই ও গণমাধ্যমে এই দৃষ্টিভ্রম এমনভাবে উপস্থাপন করা হয় যেন তা ঐতিহাসিক বাস্তবতা। কিছু মানুষ ধর্ম ও বিবর্তন তত্ত্বের মধ্যে সমন্বয় করার চেষ্টা করে। এজন্য তারা কোরআনের স্পষ্ট কিছু আয়াতকে রূপক অর্থে ব্যাখ্যা করে কোরআনের অর্থ বিকৃত করে। তাদের কথা হলো, আমরা ধর্ম ও বিজ্ঞানের মধ্যে কোনো সংঘাত চাই না, কিন্তু প্রশ্ন হলো আসলে এখানে বিজ্ঞান কোথায়? আর কোরআনে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। নিঃসন্দেহে আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মতো। তিনি তাকে সৃষ্টি করেছিলেন মাটি থেকে, অতঃপর তাকে বললেন হও, আর তিনি হয়ে গেলেন। অর্থাৎ যেভাবে আদম আলাইহিসসালাম মাটি থেকে সৃষ্টি হয়েছেন কোনো পিতামাতা ছাড়া, সেভাবেই ঈসা আলাইহিসসালামও পিতা ছাড়াই জন্ম নিয়েছেন। যদি আদম আলাইহিসসালাম অন্য কোনো প্রাণী থেকে জন্ম নিতেন, অন্য কোনো প্রাণীর মধ্যে তার পিতামাতা থাকতো, তাহলে কোরআনের এই আয়াতের কোনো অর্থই বাকি থাকতো না। আদম আলাইহিসসালাম হলেন সরাসরি আল্লাহ তাআলার স্বতন্ত্র সৃষ্টি। এই কল্পকাহিনী প্রেমী ও কুসংস্কার তত্ত্বে বিশ্বাসীদের সাথে একমত হওয়ার জন্য আল্লাহ তাআলার দিন নিয়ে খেলা করার কোনো সুযোগ নেই। তাদেরকে খুশি করার জন্য আমরা ইসলামী আকিদা বিকৃতি করব, এটা হতে পারে না। তাছাড়া বিবর্তন তত্ত্ব অনুযায়ী মানুষ ধীরে ধীরে বিবর্তিত হয়ে অন্য প্রাণী থেকে সৃষ্টি হয়েছে এবং হাজার বছরের ব্যবধানে ভাষা শিখেছে। যদি আদম আলাইহিসসালাম তাদের একজন হতেন, তবে তিনি কিভাবে জান্নাতে প্রবেশ করলেন? তার পরিবার ও আত্মীয় স্বজনের কী হলো?